আজকে দেখাবো বরিশালি মটন ভুনা রেসিপি, যেটা একটা হারিয়ে যাওয়া রেসিপি। প্রথমে চলুন দেখে নিই কী কী দিয়েছি। প্রথমে দিয়েছি আমি শুকনো লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন। এবার আলাদা করে আমি নিয়েছি কাঁচা মশলাটার মধ্যে নিয়েছি আমি কাঁচা ধনে, জিরে, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা। এটা আমি আলাদা করে বাটবো। এই রান্নাটা পুরো কিন্তু বাটা মশলায় হবে। আমার ঠাকুমা এই রান্নাটা করতেন, তো আমি সেখান থেকে আমার শিখেছি। আমি এইখানে মাংস ধুয়ে রেখেছি, 500 মতন মটন রয়েছে। এর মধ্যে প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচির মতন। এরপরে আমি দেব যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, আস্তে আস্তে সব দিয়ে দেবো। এটা দিলাম আমি পেঁয়াজ রসুনের যে পেস্টটা দেখিয়েছি, সেই পেস্টটা করে রেখেছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে একসাথে দিয়ে দেবো। আমি টমেটোটা কিন্তু বাটিনি, টমেটোটা এবার কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপরে যেটা আমি ধনে জিরে কাঁচা বেটে রেখেছিলাম, এবার সেটা দেব। এবার আমি এরপরে দেব হলুদ, নুন, এরপরে দিলাম হলুদ, নুনটা না আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি এখানে আমি যতটা নুন খেয়ে লাগবে আমাদের ততটাই আমি দিয়েছি, আপনারা সেটা বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। আমি কিন্তু রান্নায় এইখানেই যেটুকু তেল ব্যবহার করেছি মাখাতে, আমি কিন্তু আলাদা করে রান্নায় সেরকম তেল ব্যবহার করিনি। কারণ সবাই এখন ফিগার সচেতন, তো তার জন্য এখন আর অনেকেই এখন তেল বেশি খেতে চায় না। তো আমি এই জন্য একদম অল্প একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। মাটন হবে, আবার আলু না হলে হয়, তাই একটুখানি আলু দিয়ে দিলাম। তো এবার আলুটাকে ভেজে নিতে হবে, অল্প তেলেই ভাজতে হবে। আর একটু নুন দিয়ে নিলাম যাতে আলুগুলো সুন্দর করে ভাজা হয়। ঠিক একটু হালকা লাল লাল মতন হবে যখন আলুটা ভাজা, তখন আমি আলুগুলোকে তুলে নেব। তারপরে সেই তেলেতে আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি, সেই আলুর যে ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, দারচিনি। এটা একটু যখন ফুটবে, মানে বেশ একটু লালচে টাইপের হবে, মানে সুন্দর ফ্লেভারটা আসার জন্য। আমার ঠাকুমা বলতো যে একটু এরকম দিলে না তাহলে ভালো সুন্দর গন্ধটা আসে, ওইটাই বলতো আমার ঠাকুমা। তো এরকম ঠিক এই মতো অবস্থায় না আমি মাংসগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। আমি যে মাংসটা মেখে রেখেছিলাম এই মাংসগুলো এইভাবে দিয়ে দিতে হবে কড়াইতে। ঠিক এই রকম অবস্থায় হবে। আমি কিন্তু মাংসে যেটা তেল দিয়েছিলাম প্রথমে মাখাতে, আমি সেই তেলটাই কিন্তু দিয়েছি, আমি কিন্তু আর তেল আলাদা করে ব্যবহার করিনি। আর এই মাংসটা কিন্তু পুরো কড়াইতেই হবে, কারণ আগেকার দিনে তো এত প্রেশার কুকার ছিল না, তো তখন ওনারা এইভাবেই রান্না করতেন। আমি এটা অনেকক্ষণ বসিয়ে এরকমভাবে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর আলাদা করে আমি কিন্তু একটু গরম জল করে নিয়েছিলাম। এই মাংসেতে না যদি আমি গরম জল না দিই, মাংসটা না নরম হবে না, সফট হবে না। ওই জন্য না আলাদা করে গরম জল করে রেখে দিয়েছি আমি, তারপরে সেই জলটা আমি ঢেলে দিয়েছি। আপনারা জলটা বুঝে দেবেন, কারণ কি এটা তো আমি তো আলাদা করে প্রেশারে সিটি দিইনি, এটা আস্তে আস্তে মিডিয়াম আছে এটা জাল হবে। জাল হতে হতে যখন দেখবেন মাংসটা এরকমভাবে নরম হয়ে এসছে,
তখন যে আলুটা আমি সিদ্ধ করে রেখে যে আমি ওই ভেজে রেখেছিলাম, তো সেটা আমি হালকা করে একটু সিদ্ধ করে রেখেছিলাম একটু হলুদ নুন দিয়ে। সেইগুলো এখন আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো। এখন আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এবার মাংসটা একটু জাল হলে আমার আলাদা করে আমি ধনে, জিরে, এলাচ, দারচিনি এটা আমি ভেজে রেখেছিলাম, সেটা এখন মাঝামাঝি অবস্থায় এটা আমি দিয়ে দেবো। কারণ আমাদের এই বরিশালি মাটন বা চিকেন রান্না করলে আমাদের এই মশলাটা ব্যবহার করবেই। তার সাথে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে ফুটবে, ফোটার পরে এই যে ঠিক এইরকম হবে, তখন ভাত দিয়ে খাবেন। রান্নাটা খেয়ে দেখবেন, খুব ভালো হবে। কারণ এটা পুরোনো দিনের রান্না, তো হারিয়ে যাওয়া একটা রান্না। আমার ঠাকুমা করতেন এটা, খুব সুন্দর রান্না করতেন। এই রান্নাটা না আমার ভীষণ ভালো লাগতো। ছোটোবেলায় করে খাওয়াতেন আমাকে। একদিনকে আমি ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুমা কীভাবে রান্না করেছে, তখন উনি আমাকে এইভাবে বলেছিল।